যদিও ভূত আহমেদের সাথে তার অভিজ্ঞতার পরে ফাহদ আরও শান্ত এবং জ্ঞানী হয়ে ওঠে, তার জীবনে অদ্ভুত কিছু ঘটতে শুরু করে। সে জানত না সেই রাতের প্রভাব তার মনে কোনো ছাপ ফেলেছে নাকি অন্য কিছু তাকে অনুসরণ করছে কিনা। সময়ের সাথে সাথে তার চারপাশের জিনিসগুলি আরও রহস্যময় হয়ে ওঠে। তিনি লক্ষ্য করতে শুরু করলেন যে তার চারপাশের লোকেরা পরিবর্তিত হয়েছে, এবং তিনি দিগন্তে অদ্ভুত জিনিসগুলি দেখতে শুরু করেছেন, যেন ছায়া এক জায়গা থেকে অন্য জায়গা চলে যাচ্ছে। এক অন্ধকার রাতে, যখন সে বাজারের সংক্ষিপ্ত পরিদর্শন করে বাড়ি ফিরছিল, সে একই রাস্তা দিয়ে গেল যেখানে ভূতের সাথে তার শেষ দেখা হয়েছিল। কোণে পৌঁছে সে তার হৃদয় স্পর্শ করে অদ্ভুত কিছু অনুভব করল। তার চারপাশে বাতাস বইছিল, এবং চাঁদের আলো ম্লান হয়ে গিয়েছিল, যেন রাত নিজেই তার মধ্যে ভয়ঙ্কর কিছু ধারণ করে। তিনি যখন রাস্তা দিয়ে হাঁটছিলেন, তখন তিনি অনুভব করলেন কিছু একটা তাকে অনুসরণ করছে, অদৃশ্য কিন্তু বাস্তব কিছু। সে উদ্বিগ্নভাবে তার পিছনে তাকাল, কিন্তু কাউকে দেখতে পেল না। যাই হোক, প্রত্যাশার অনুভূতি তাকে তাড়া করতে থাকে। পুরানো দুর্ঘটনা যেখানে ঘটেছিল তার কাছে যাওয়ার সাথে সাথে সে অস্বস্তিকর কিছু অনুভব করেছিল, যেন রাস্তাটি নিজেই জীবন হয়ে আসছে। হঠাৎ তার কান পেছন থেকে অদ্ভুত ফিসফিস শব্দ শুনতে পেল। সেই শব্দগুলো খুব পরিচিত ছিল। ভূত আহমেদের মুখোমুখি হওয়ার সময় তিনি প্রথমবার একই কণ্ঠস্বর শুনেছিলেন। তার হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হতে থাকে। সে এখন পালাতে পারেনি। ফাহাদ দ্রুত অন্ধকারের দিকে ফিরে গেল, এবং সেই মুহূর্তে ভূতটি আবার তার সামনে উপস্থিত হয়েছিল, তবে এবার এটি আগের চেয়ে আরও ভয়ঙ্কর স্তব্ধতায় ঘেরা ছিল। ভূতটি এমনভাবে দেখা গেল যেন তার শরীরের ভাঁজগুলি অবিরাম ছায়ায় ঢেকে যায় এবং তার চোখ আরও প্রশস্ত হয়, যেন তারা সারা রাত গ্রাস করছে। আহমেদ নিচু, ভীতিজনক কণ্ঠে বললেন, আপনি এখানে ফিরে এসেছেন, এবং এইবার আপনার ভাগ্য থেকে রেহাই নেই কি? ফাহাদ অদ্ভুত কিছু অনুভব করল, যে তাকে সে যেখানে আছে সেখানে থাকার জন্য অনুরোধ করছে, যেন তার ভেতরের কিছু তাকে বলছে যে এই সময়টাই শেষ হবে। ভূত আবার বলল, আপনি পাঠ শিখেছেন, কিন্তু আপনি এখনও রক্ষা করেননি। ফিরে আসা গল্পের শেষ নয়, শেষের শুরু। ফাহাদ শক্ত গলায় বলল, আর কিছু হবে কি? ভূত দুঃখের হাসি হেসে বলল, তুমি যে পথ বেছে নিয়েছ, এখন তুমি তার প্রভাব অনুভব করবে। অবহেলার মূল্য দিতে তুমি শেষ হবে না কি? তারপর ভূতটি হঠাৎ দেখা দেওয়ার মতোই অদৃশ্য হয়ে গেল, ফাহাদকে সম্পূর্ণ অন্ধকারে রেখে উত্তরহীন প্রশ্নের মুখোমুখি। কিন্তু এখন ফাহাদ জানত যে তার উপর অভিশাপ এখনও শেষ হয়নি, এবং সে সবসময় সেই অভিশপ্ত পথে বাধা থাকবে। এই পরবর্তী অধ্যায়টি অস্বস্তি এবং রহস্যের অনুভূতি যোগ করে, পরামর্শ দেয় যে ভূতের সাথে ফাদের মুখোমুখি হওয়া শেষ হয়নি এবং অভিশাপ তাকে অনুসরণ করতে পারে। ভাগ্যের ধারণা এবং পরিণতির অনিবার্যতা গল্পে বড় হয়ে উঠতে থাকে। আপনি কি চালিয়ে যেতে চান বা একটি ভিন্ন পথ অন্বেষণ করতে চান? ভূত আহমেদের সাথে শেষ দেখা হওয়ার পর ফাহাদ আরও বিচ্ছিন্ন হয়ে পড়ে। যদিও তিনি তার স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করেছিলেন, তার প্রতি পদক্ষেপে অদ্ভুত কিছু তার সাথে ছিল। তিনি অনুভব করলেন যে অদৃশ্য কিছু তাকে দেখছে, এবং সে যতই সেই ছায়াগুলি থেকে পালানোর চেষ্টা করেছিল, এই অনুভূতি ততই শক্তিশালী হয়ে উঠছিল। এমনকি দিনের বেলায় চরম অন্ধকারের মুহূর্তগুলি ছিল যা তার মনকে মেঘ করে দিয়েছিল। তিনি যত বেশি অন্যদের সাথে দুর্ঘটনার কথা বলা এড়িয়ে যান, তত বেশি উদ্বিগ্ন বোধ করেন। সেই দিনগুলিতে বাতাস অদ্ভুত ফিসফিস বয়ে নিয়ে যেত, এবং কখনো কখনো রাস্তায় একা থাকলে সে তার পিছনে পায়ের শব্দ শুনতে পেত। সেখানে কেউ ছিল না, তবে শব্দটি খুব বাস্তব ছিল। এক রাতে ফাহাদ শেষবারের মতো রাতের উপত্যকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আকাশে বাতাস বইছিল, এবং চাঁদটি ঘন মেঘের আড়ালে লুকিয়েছিল, যেন রাস্তা নিজেই প্রতি মুহূর্তের সাথে একটি ক্রমবর্ধমান রহস্য বহন করে। ফাহাদ অনুভব করেছিলেন যে এই ট্রিপটি তার সাথে কি ঘটছে তা বোঝার একটি চূড়ান্ত প্রচেষ্টা হবে, এবং সম্ভবত অভিশাপ থেকে বাঁচার উপায় খুঁজে পাবে যা তাকে তাড়িত করছে। তিনি সেই সন্ধিক্ষণে পৌঁছেছিলেন যেখানে তিনি ভূত আহমেদের সাথে প্রথম সাক্ষাৎ দেখেছিলেন, যেখানে তিনি প্রথমবারের মতো ভয়ঙ্কর সত্য অনুভব করেছিলেন। রাস্তাটা নির্জন আর নীরব, যেন সময় এখানে থেমে গেছে অনেক আগে। ফাহাদ মনে মনে ব্যথা অনুভব করতে লাগল, যেন পরিবেশ নিজেই তাকে তাড়িত করা স্মৃতি ফিরিয়ে আনছে। একই জায়গার কাছে আসতেই সে আগের সময়ের থেকে সম্পূর্ণ আলাদা কিছু অনুভব করল। এইবার একটা অদ্ভুত আলোর রোশনি দেখা গেল, কিন্তু এবার সেটা দূরে কোথাও যাচ্ছিল না, বরং কাছে যাচ্ছিল। হঠাৎ সামনে ভূত আহমেদের ছবি ভেসে উঠলেও এবার আগের বারের মতো দুঃখ নেই। ভূতটি এখন আরও রাগী দেখাচ্ছিল, এবং তার চোখ রাগে জ্বলছিল। আপনি পালানোর জন্য সংকল্পবদ্ধ ছিলেন, কিন্তু আপনি পারেননি। আপনি যা করেছেন তা থেকে আপনি পালাতে পারেননি, তিনি একটি গভীর, দৃঢ় কণ্ঠে বললেন।
কথাগুলো ভারী ছিল, জেন ফাহাদকে গভীরভাবে চমকে দিয়েছে। তিনি ভূতের দিকে তাকালেন যতই এটি তার কাছে আসছে, এবং সে যতই তার কাছে এলো, তার বুকের চাপ ততই বাড়তে লাগল। জেন অভিশাপটি তাকে তাড়িত করে তীব্র হতে শুরু করে। আপনি এখন এই অভিশাপের অংশ, ফাহদ। আপনি এটি থেকে পালাতে পারবেন না, কারণ আপনি আপনার জীবনের গতিতে যেমন জরুরি ছিলেন, তেমনি আজ আপনি আপনার ভাগ্য থেকে বাঁচতে জরুরি, আহমেদ বললেন। তারপর হঠাৎ করেই নিখোঁজ হয়ে গেলেন, ফাহাদকে সম্পূর্ণ বিভ্রান্তির মধ্যে রেখে। ফাহাদ চরম উত্তেজনার মধ্যে তার গাড়িতে ফিরে গেল এবং মনে মনে ভূতের কথাগুলো পুনরাবৃত্তি করছিল। হতাশার অনুভূতি তার হৃদয়ে ঢুকতে শুরু করে, এবং সে আর জানত না যে সে তার সাথে বহন করা অভিশাপ থেকে বাঁচতে পারবে কিনা। তার সামনের রাস্তাটি আগের চেয়ে দীর্ঘ বলে মনে হয়েছিল, এবং যখনই তিনি দিগন্তের দিকে তাকান, তখনই যে ছায়াগুলি তাকে ছেড়ে যায়নি তা আরও স্পষ্ট হয়ে উঠল। দিন কেটে গেল, এবং ফাহাদ অনুভব করতে লাগল যেন তার চারপাশের সবকিছু একটি ক্রমাগত দুঃস্বপ্নে পরিণত হচ্ছে। সে আর নির্ণয় করতে পারল না ভূত তাকে অনুসরণ করছে নাকি সে নিজেকে অনুসরণ করছে। প্রতিটি পদক্ষেপে তার সাথে থাকা ছায়াগুলি ছিল তার ভুলের অনুস্মারক, এবং তিনি যে গতির সাথে তার জীবনযাপন করেছিলেন। কিন্তু এখন অন্ধকারের অন্তরালে ফাহাদকে অচেনা কিছু মনে হতে লাগল। সম্ভবত এটি ভাগ্য নয় যা শেষ নির্ধারণ করে, বরং ভাগ্য নিজেই। সম্ভবত যে শক্তি তাকে মুক্ত করতে পারে তা ছিল তার অভ্যন্তরীণ শক্তি। আবার আলো খুঁজতে তাকে নিজের মধ্যেই অন্ধকারের মুখোমুখি হতে হয়েছে। ফাহাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের দিন ছিল। তিনি আর বাস্তবতা এবং কল্পনার মধ্যে, অতীত এবং ভবিষ্যতের মধ্যে পার্থক্য করতে পারেননি। তিনি যখনই ভূত আহমেদের হাত থেকে পালানোর চেষ্টা করেছেন, তখনই তিনি নিজেকে নিজের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েছেন। ভূতটি তার জীবনের প্রতিটি কোণে, তার স্বপ্নে, তার একাকী মুহূর্তে, এমনকি এমন জায়গাগুলিতেও সে নিরাপদ বলে মনে করেছিল। একদিন ফাহদ আবার নাইট ভ্যালিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এবার তার মনে কিছু অন্যরকম ছিল। সে আগের মতো ভূতের ভয় পেত না। তিনি জানতে পেরেছিলেন যে অভিশাপটি দূরত্ব বা স্থান সম্পর্কে নয়, বরং তার ভুলের মুখোমুখি হওয়া এবং সেগুলি স্বীকার করা। সেই মুহূর্তে তিনি বুঝতে পেরেছিলেন যে বাঁচতে হলে তাকে প্রথমে নিজেকে মুখোমুখি হতে হবে। সেই রাতে মরুভূমিতে যথারীতি বাতাস বইছিল এবং আকাশ মেঘাচ্ছন্ন ছিল। তিনি সেই স্থানেই পৌঁছেছিলেন যেখানে ভূতের সাথে তার প্রথম দেখা হয়েছিল। তিনি গভীর দুঃখ অনুভব করলেন, কিন্তু তিনি ভয় পেলেন না। তিনি জানতেন যে এই মুহূর্তটি তাকে দাঁড়াতে হবে এবং অতীতের মুখোমুখি হতে হবে। হঠাৎ তার প্রত্যাশামতো ভূত আহমেদ আবার তার সামনে হাজির, কিন্তু এবার সে অন্যরকম। তার চোখে কোনো রাগ বা দুঃখ ছিল না, কিন্তু অন্য কিছু ছিল, এক ধরনের শান্ত, যেন ভূত নিজেই বুঝতে শুরু করেছে। আহমেদ ফাহাদের কাছে এসে শান্ত গলায় বললেন, অবশেষে আমি বুঝতে পেরেছি কি। ফাহাদের চোখ ভূতের দিকে তাকাল, এবং সে নিচু গলায় বলল, আমি দুঃখিত। আমি এমন জিনিসের পিছনে ছুটছিলাম যার অর্থ কিছুই ছিল না। আমি জ্ঞানহীনভাবে জীবনের মধ্য দিয়ে ছুটছিলাম। এখন আমি বুঝতে পারছি, কিন্তু আমি পারি না। অতীতে ফিরে যান। ভূত হেসে বলল, অনুশোচনা এমন কিছু নয় যা অতীতকে বদলাতে পারে, তবে আমি এখানে চিরকাল থাকব না। আপনি আপনার জীবনকে বুদ্ধিমানভাবে কাটাতে হবে কি। তারপর ভূত উধাও হয়ে গেল। রাতের উপত্যকার অন্ধকারে ফাহাদ একা, কিন্তু এবার ভয় পেল না। অভ্যন্তরীণ শান্তির একটি নতুন অনুভূতি ছিল, যেন অভিশাপ যে তাকে তাড়িত করেছিল তা উঠতে শুরু করেছে। সূর্যোদয়ের সময় ফাহাদ গাড়ি চালিয়ে বাড়ি যাচ্ছিল। বাতাস শেষ হয়ে গেছে এবং সামনের পথ আরও পরিষ্কার বলে মনে হচ্ছে। তিনি সেই মুহূর্তে জানতেন যে জীবনের গতি এবং তাড়াহুড়োই তার সমস্ত কিছুর মধ্য দিয়ে গেছে। কিন্তু এখন নিজেকে মোকাবিলা করার জন্য ধন্যবাদ, তিনি তার মুক্তির পথ শুরু করেছেন। সেই রাত থেকে ভূত আহমেদ আর দেখা দেয়নি। ফাহাদের আত্মা সেই অভিশাপ থেকে মুক্তি পেয়েছিল যা তাকে তাড়িত করেছিল, কারণ সে অবশেষে শিখেছিল যে শান্তির পথ পালানোর মাধ্যমে নয়, সংঘর্ষ এবং পরিবর্তনের মাধ্যমে।